আসসালামু আলাইকুম। বিবিএম সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ট্যাক্স ইন বাংলাদেশ এবং ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ মার্কেটিংয়ের তৃতীয় বর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট ট্যাক্স ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের কর বিধি। 2023-24 সেশন থেকে ট্যাক্স ইন বাংলাদেশে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে আমাদের হাতে 24-25 সেশনের সম্পূর্ণ আপডেট ভার্সন বই আছে, যেটা আমরা গত পরশুদিনকে আমরা আপডেট পেয়েছি। তো 24-25 সেশনে তেমন কোনো পরিবর্তন আসে নাই, অর্থাৎ 23-24 সেশনের পরিবর্তন সাপেক্ষে আমাদের অঙ্ক করতে হবে। তো অনেকেই এই পরিবর্তন সম্পর্কে হয়তো অবগত নন, যার কারণে অনেকেই পুরাতন সিলেবাসের অঙ্ক বা পুরাতন আইন অনুসারে অঙ্ক করতেছেন। তবে আমার মনে হয় না করাই ভালো বা করা ঠিক হবে না। তার কারণ পুরাতন সিলেবাসে আপনাদের ছিল বেতন খাতে আয়, নতুন সিলেবাসে বা নতুন আইনের ধারাতে আপনাদের সে নামটা পরিবর্তন করে রাখা হয়েছে চাকরি খাতে আয়। এবং আগে যার আইন ছিল 21 এবং বর্তমানে তার আইন হয়েছে 32 থেকে 34, অর্থাৎ আইনের মধ্যে এবং অঙ্কের নিয়ম নীতির মধ্যে অত্যন্ত পরিবর্তন হয়েছে। আজকে আমরা বর্তমান আইন অর্থাৎ নতুন আইন অনুসারে বাংলাদেশ কর বিল চাকরি খাতে আয় অঙ্ক সমাধান করে আপনাদের দেখাবো এবং সেই সাথে এই চাকরি খাতে আয়ের অঙ্কগুলো করার যে নিয়ম নীতি আছে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। চাকরি খাতে আয়ের নিয়ম নীতি, যেহেতু আমাদের এই অধ্যায়টার আগের নাম ছিল বেতন খাতে আয় নির্ণয়, বর্তমানে এই অধ্যায়টির নাম হয়েছে চাকরি খাতে আয় নির্ণয়। তো চাকরি খাতে আয় নির্ণয়ের ক্ষেত্রে বেশ পরিবর্তন আনা হয়েছে। বেশ পরিবর্তন আনা হয়েছে বলতে গেলে অনেক পরিবর্তন আনা হয়েছে। তো বর্তমান আইন অনুসারে আমরা অঙ্ক করব মূল বেতন, মহার্ঘ ভাতা, বোনাস, ফিস ও কমিশন, ক্ষতিপূরণ, অগ্রিম বেতন, বকেয়া বেতন, অবসর ভাতা, বার্ষিক ভিত্তি বেতন ও মজুরির পরিবর্তে মুনাফা, বেতন ও মজুরি অতিরিক্ত মুনাফা, পাহাড়ি ভাতা, সন্তানদের শিক্ষা ভাতা, অনুমোদিত গ্র্যাচুইটি তহবিলে নিয়োগকর্তার দান, কর্মীর জীবনের পরিস্থিতিতে চুক্তিতে দান, আপ্যায়ন ভাতা, চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা, বিশেষ ভাতা, নগদ বাড়ি ভাড়া ভাতা, বাসস্থান সুবিধা, হ্রাসকৃত ভাড়ার কনজেশন বা অতিরিক্ত সুবিধা, যানবাহন বা যাতায়াত ভাতা, যানবাহন সুবিধা, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদ, এগুলো যদি অঙ্কে থাকে তাহলে সরাসরি আয় হিসেবে গণ্য হবে এবং চূড়ান্ত টাকা কলামে যোগ হবে। পূর্বে যেমন চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, যানবাহন সুবিধা এসবগুলোর ক্ষেত্রে নিয়ম নীতি প্রযোজ্য ছিল, বর্তমানে আইনে সেই নিয়ম নীতিগুলো প্রযোজ্য নয়, সম্পূর্ণ টাকায় আয় হিসাবে যোগ হবে। এর মাঝখানে গ্যাসের ক্ষেত্রে একটু নতুন নিয়ম আসছে, 2,50,00,000 টাকার অতিরিক্ত অর্থ যোগ হবে, অর্থাৎ এর নিচে হলে সম্পূর্ণ টাকায় অকার্য্য হিসেবে গণ্য হবে। তারপরে আপনাদের যানবাহন সুবিধার ক্ষেত্রে কিছু রদবদল আনা হয়েছে। যানবাহন সুবিধার ক্ষেত্রে 2500 সিসি জন্য 10,000 টাকা এবং তার উপরের জন্য 20,000 টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই জায়গাতে আমাদের অঙ্কের ক্ষেত্রে বেশ পরিবর্তন আনছে, যেগুলো আমরা অঙ্ক করতে করতে আরো অনেক ভালো বা বিশেষভাবে আমরা আপনাদের ধারণা দিতে পারবো। তাছাড়া অনুমোদিত ফান্ডের উপরে সুদ আগের আইন অনুসারে 14.5% পর্যন্ত অকার্য্য ছিল, বর্তমানে সেটা বৃদ্ধি করে 33% পর্যন্ত অকার্য্য করা হয়েছে। এবং শেষে আমাদের বর্তমান আইন অনুসারে আমাদের আগে ভবিষ্যৎ ফান্ডের উপরে আপনার প্রকৃত বিনিয়োগের সাথে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল এর টাকা বাদ দিয়ে দেখানো হতো, কিন্তু সেটা এখন আমাদের নিয়ম বহির্ভূত, অর্থাৎ এখন সেটা আমাদের নিয়মের মধ্যে আসবে না। তাছাড়া আমাদের কর অব্যাহতির ক্ষেত্রেও বেশ পার্থক্য পরিলক্ষিত হবে, অর্থাৎ
যদি মোট বেতন আমরা এই নিয়ম নীতিগুলো অনুসরণ করার পরে যদি আমরা মোট বেতন নির্ণয় করি, তারপর আমাদের এখানে কর অব্যাহতির একটা অপশন রাখা হয়েছে। কর অব্যাহতির ক্ষেত্রে চাকরি হচ্ছে আয়ের 1/3, অর্থাৎ আপনি চাকরি খাতে যা মোট আয় নির্ণয় করবেন তার 1/3 এবং একদম নির্দিষ্ট পরিমাণ সর্বোচ্চ অর্থসীমা 4,50,000। এই দুটার মধ্যে তুলনা করে যেটা কম সেটা কর অব্যাহতি প্রাপ্ত হবে। তো যাই হোক, এই ছিল আমাদের চাকরি খাতে আয় নির্ণয়ের ভাসমান নিয়ম, অর্থাৎ ভাসমান না, স্থিতিশীল নিয়ম বর্তমান নতুন আইন অনুসারে। আর এই নিয়ম অনুকরণ করে আমরা অঙ্ক করব বেসরকারি কোম্পানির চাকরিজীবীর ক্ষেত্রে। আর সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে শুধুমাত্র মূল বেতন, বোনাস ও উৎসব ভাতা ব্যতীত আর কোনো সুযোগ সুবিধা আয় হিসেবে গণ্য হবে না, অর্থাৎ মোট আয়ের সাথে যোগ হবে না। অন্য কোনো যে কোনো ধরনের সুযোগ সুবিধা থাকলে যে টাকা থাকবে সে টাকা দিয়ে তাকে নীল করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ অকার্যধার্য। এই অঙ্কের ক্ষেত্রে আমরা আরো আলোচনা করব। আপনারা যদি কর দায় নির্ণয় করতে বলে, তাহলে কর দায় নির্ণয় যদি করতে বলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কর দেওয়ার যোগ্য আয় বা বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হবে। বিনিয়োগ ভাতার মধ্যে আমরা জানি নিঃশর্তভাবে কোনো কিছু দান করা হলে এবং কোনো বিনিয়োগ করা হলে, ব্যক্তিগতভাবে কোনো বিনিয়োগ করা হলে সেগুলো প্রকৃত অর্থাৎ যোগ করে আমাদের প্রকৃত বিনিয়োগ করতে হয়। এবং প্রকৃত বিনিয়োগের মধ্যে সাধারণত দান, বিমা সেলামি, তালিকাভুক্ত কোম্পানি শেয়ার, বিভিন্ন রকম ফেডারেশনের দান, এগুলো যোগ করে আমরা প্রকৃত অনুমোদিত ভবিষ্যৎ বিনিয়োগকর্তা ও নিজের দান, এগুলো যোগ করে আমরা প্রকৃত বিনিয়োগ নির্ণয় করি। এবং প্রকৃত বিনিয়োগ থেকে আমাদের প্রকৃত বিনিয়োগ আমরা নির্ণয় করি এবং প্রকৃত বিনিয়োগের সাথে এখান থেকে আমরা যেটা নির্ণয় করব সেটা কর দায় নির্ণয়ের ক্ষেত্রে আমরা কর ছাড় হিসাবে বাদ দেব। এবং কর রেয়াতের ক্ষেত্রে আমাদের বেশ কিছু পার্থক্য রয়েছে, আগের তুলনায় আমাদের বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন আমরা পূর্বে মোট আয়ের উপরে 3 লক্ষ টাকা পর্যন্ত অকার্যধার্য ছিল, বর্তমানে 3.5 লক্ষ টাকা পর্যন্ত অকার্যধার্য হিসাবে গণ্য হবে। এবং পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5% হারে কর প্রদান করতে হবে এবং আয়ের তারও পরবর্তী 4 লক্ষ টাকা সীমা পর্যন্ত 10% এবং তারও পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত 15% এবং তার উপরেও যদি আমাদের আরো 5 লক্ষ টাকা স্থিতিশীল থাকে তাহলে 20% এবং এর পরেও যদি আমাদের স্থিতিশীল আয়ের হার আরো বেশি থাকে, আয়ের পরিমাণ আরো বেশি থাকে, তাহলে 25% হারে কর দিতে হবে। এই ছিল হচ্ছে আমাদের অঙ্কের নিয়ম নীতি। আমরা এখন একটি অঙ্ক করে আপনাদের পুঙ্খানুপুঙ্খ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা চেষ্টা করব ফার্স্টে বেসরকারি অঙ্কেও করে আপনাদের ধারণা দেওয়ার জন্য, তার কারণ বেসরকারি অঙ্ক নিয়মগুলো একটু সাধারণত বড় ধরনের হয়ে থাকে। তো আমরা অঙ্ক করব, আমরা এখন অঙ্ক করব খুঁজতেছি একটু বড় সড়ো দিয়ে যেন আপনাদের সম্পূর্ণ ধারণা দেওয়া সম্ভব হয়, সেজন্য আমরা একটু ভালো অঙ্ক খুঁজতেছি। তো ছোট অঙ্ক দিয়ে তো খুব বেশি দূরে আমরা আপনাদের ধারণা দিতে পারবো না, যার কারণে আমরা একটু বড় সড়ো অঙ্কই নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আমরা এখন অঙ্ক করবো 2012 সালের মিস্টার রনি এই অঙ্কটি। তো এখানে কি বলছে অঙ্কটি একটু দেখুন, ভালোভাবে ফলো করুন। মিস্টার রনি বেসরকারি বীমা কর্মকর্তার একজন বীমা কোম্পানির একজন কর্মকর্তা। 30 জুন 2024 তারিখে সমাপ্ত বছরে তার আয় সংক্রান্ত তথ্যাবলী ছিল নিম্নরূপ: মাসিক মূল বেতন 30,000 টাকা, মাসে মরণ ভাতা 6,000 টাকা, মাসিক চিকিৎসা ভাতা 1,000 টাকা, প্রকৃত খরচ প্রতি মাসে 750 টাকা, বাড়ি ভাড়া মূল বেতনের 50%, আপন ভাতা মাসিক 1,200 টাকা, প্রকৃত খরচ 1,000 টাকা, উৎসব বোনাস 2 মাসের মূল বেতনের সমান। তিনি পূর্ণ সময় ব্যবহারের জন্য নিয়োগকর্তার নিকট হতে একটি গাড়ি পেয়েছেন। তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। এই তহবিলের সঞ্চিত অর্থের উপরে এবছরে 12% হারে 12,000 টাকা সুদ হয়েছে। তিনি মাসিক 500 টাকা এর যৌথ স্কিমে প্রদান করেন। এবছরে তিনি 15,000 টাকা ভ্রমণ ভাতা পান। এবছরে মিস্টার রনির বিনিয়োগ খরচ সমূহ ছিল নিম্নরূপ: তার স্ত্রী জীবনের উপর করা জীবন বীমা প্রিমিয়াম দেন 70,000 টাকা। তিনি স্টক কিনতে তালিকাভুক্ত একটি কোম্পানির
1,00,000 টাকা শেয়ার কিনেছেন, তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে 20,000 টাকা দান করেন। ব্যাংক তার একটি ডিপোজিট পেনশন স্কিম চালু আছে যেখানে তিনি প্রতি মাসে 1,000 টাকা জমা দেন। উপযুক্ত তথ্যের ভিত্তিতে মিস্টার রনির মোট আয় ও কর দায় নিরূপণ করো। এই হচ্ছে আমাদের অঙ্ক। আশা করা যায় আজকের ভিডিওটি আমাদের অনেক বড় হবে, তবে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আশা করি চাকরি খাতে আয় নির্ণয় আপনারা অত্যন্ত সহজভাবে এবং নতুন নিয়মে নতুন আঙ্গিকে শিখতে পারবেন। নতুন নিয়ম অত্যন্ত সহজ, বরং পুরাতন নিয়মটাই একটু কঠিন ছিল। তাহলে এখন আমরা আয় নির্ণয় করব। আয় নির্ণয়ের ছক। করদাতা, করদাতা মিস্টার রনি। মিস্টার রনি আয় বর্ষ 2023-24, কর বর্ষ 2024-25, মোট আয় নির্ণয়। চাকরি খাতে মোট আয় নির্ণয়। এই হচ্ছে আমাদের অঙ্ক। ট্যাক্স ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশের করবিধি, আমাদের অঙ্কগুলো বাংলাতে হবে। আমরা বাংলাতে প্রশ্ন হবে এবং বাংলাতে আমরা অঙ্ক করতে হবে এবং বাংলাতে প্রশ্নের উত্তর দিতে হবে। তো সবকিছু এখানে বাংলাতেই। তো এখন আমাদের তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে চাকরি খাতে আয় নির্ণয়। আমরা অঙ্কের সমাধানে চলে গেলাম। আমরা কিছুক্ষণ আগে প্রশ্নটি পড়ছি, এখন আমরা বুঝে বুঝে অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। যদি আপনাদের সামনে অঙ্ক থাকে তাহলে বের করতে পারেন। মিস্টার রনি 2012 সালের ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এর অঙ্ক। তাহলে হয়তো লাইন বাই লাইন বুঝতে আপনাদের একটু সুবিধা হবে। চাকরি হতে আয়, ধারা 32-34। তাহলে শুরুতে যাবে আমাদের মূল বেতন, অর্থাৎ মূল বেতন, মাসিক মূল বেতন 30,000 টাকা। তাহলে মূল বেতন, মূল বেতন কত টাকা ভাই? 30,000 টাকা। 30,000 টাকা, যেহেতু মাসিক সেহেতু 12 দিয়ে গুণ হবে। তাহলে হলো কত? 3 × 36, অর্থাৎ 3,60,000 টাকা। 3,60,000 টাকা। আচ্ছা, এরপরে আছে কি? মাসিক মহার্ঘ ভাতা 6,000 টাকা। মাসিক মহার্ঘ ভাতা 6,000 টাকা। মহার্ঘ ভাতা 6,000 টাকা। যখনই মাসিক বলবে তখনই এটা 12 দিয়ে গুণ হবে, অর্থাৎ 6 × 72,000 টাকা। এবার হচ্ছে কি? মাসিক চিকিৎসা ভাতা পান 1,000 টাকা। চিকিৎসা ভাতা পান 1,000 টাকা। চিকিৎসা ভাতা 1,000 টাকা, অর্থাৎ 12 মাসে 12,000 টাকা। এই চিকিৎসা ভাতা নিয়ে আমাদের পূর্বে বা নতুন সিলেবাসে অনেক ঝামেলা ছিল, কিন্তু এখানে কোনো ঝামেলা নাই। যা পাবে শুধু সেটা আমাদের দেখাতে হবে সরাসরি আয় হিসাবে আয়ের ঘরে। যারা ইমপ্রুভমেন্টের ছাত্র আছেন বিশেষ করে তারা এটা ফলো করবেন। আবার পূর্বের নিয়মটাই মাথার মধ্যে রাখবেন না বা পূর্বের নিয়মটা দিয়ে প্যাচ পাকাবেন না। এখন চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, বাড়ি ভাড়ার সুবিধা সরাসরি আয় হিসাবে গণ্য হয়। আচ্ছা, 4 নম্বরে বলছে কি? বাড়ি ভাড়া মূল বেতনের 50%। বাড়ি ভাড়া মূল বেতনের 50%, অর্থাৎ বাড়ি ভাড়া। তাহলে মূল বেতন কত? 3,60,000 টাকা। এর যদি 50% করি আমরা, তাহলে হচ্ছে 1,80,000 টাকা। এটা নিয়েও আমাদের আগে অনেক কাজ ছিল, কিন্তু এখন সরাসরি আয় হিসেবে গণ্য হবে। আপন ভাতা,
আপ্যায়ন ভাতা মাসে 1200 টাকা, প্রকৃত খরচ 1000 টাকা। আমাদের এখানে যেটা ভাতা পাবে সে সেটাই গণ্য হবে, এই জায়গাতে প্রকৃত খরচের কোনো ব্যবহার হবে না। অর্থাৎ 1200-কে 12 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে 14,400 টাকা। আপ্যায়ন ভাতার একটু সুযোগ সুবিধার ব্যাপার আছে, যদি অফিস চলাকালীন সময় হয় তাহলে সেটা আয় হিসেবে গণ্য হয়, এবং অন্য সময় হলে আপনি যে টাকা থাকবে সে টাকাকে ওই টাকা দিয়ে অবাধ্য হিসেবে নীল করে দিতে পারেন। তবে সব সময় আপ্যায়ন ভাতা দেখানোই উত্তম, ভুলের সম্ভাবনা কম থাকবে। উৎসব ভাতা। উৎসব ভাতা বলছে উৎসব বোনাস পায় 2 মাসের মূল বেতনের সমান, 2 মাসের মূল বেতনের সমান। অর্থাৎ সে যা বেতন পায় তাকে 30,000 টাকা দিয়ে গুণ দিলেই হয়ে গেল। যেহেতু 2 মাসের মূল বেতনের সমান, তাহলে 30 দুগুণে 60,000 টাকা সে উৎসব ভাতা পায়। যানবাহন সুবিধা। যানবাহন সুবিধা, এখানে আমরা বলছি যে বর্তমান আইন অনুসারে যানবাহন সুবিধা, বর্তমান আইন অনুসারে যদি 2500 সিসির নিচে গাড়ি হয়, এখানে যেহেতু কোনো কিছু উল্লেখ নাই, সাধারণত আমরা ওই জিনিসটাই মনে রাখবো। যদি সিসির কথা উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমরা বিকল্প ভাববো। তো যদি সিসির কথা উল্লেখ না থাকে তাহলে আমরা 2500 সিসি গাড়ি পর্যন্ত 10,000 টাকা হিসাবে 1,20,000 টাকা ধরতে হয়। আপনি 10,000 টাকা হিসাবে 12,000 দিয়ে 12 দিয়ে গুণ করে 1,20,000 দেখাবেন। আচ্ছা, তারপরে বলছে তিনি তার মূল বেতন 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। তাহলে আইন অনুসারে, আমাদের নিয়ম হচ্ছে মূল বেতনের 10%। তাছাড়া আমাদের অঙ্ক এখানে উল্লেখ আছে 10%, অঙ্কে না বললে আমরা 10%ই ধরবো। তাহলে হচ্ছে 36,000 টাকা। তারপরে বলছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ। এখানে বলছে যে এই তহবিলের সঞ্চিত অর্থের উপরে বছরে 12% 12,000 টাকা সুদ হয়েছে। আমরা বলছি পুরাতন আইন অনুসারে 14.5% পর্যন্ত অকার্যজ ছিল, আর বর্তমান আইন অনুসারে 33% পর্যন্ত অকার্যজ। সেই হিসাবে এখানে যে টাকাটা আছে টাকাটা 12%, অর্থাৎ 100% যে টাকা আছে সেই টাকাটা সম্পূর্ণই কি অকার্যজ। অর্থাৎ সঞ্চিত তহবিলের উপরে সুদ, সঞ্চিত তহবিলের সুদ কত টাকা? 12,000 টাকা। তাহলে যে টাকা আছে সে টাকা দিয়েই মিল করবো, অর্থাৎ বাদ অকরধার্য 12,000 টাকা, অর্থাৎ এটা দিয়ে এটাই নীল। তারপরে বলছে তিনি মাসে 500 টাকা বীমা স্কিমে দান করেন, অর্থাৎ এটা চলে যাবে হচ্ছে বিনিয়োগ ভাতার মধ্যে, এখানে এর কোনো কাজ নেই। তারপরে বলছে এবছরে তিনি 15,000 টাকা ভ্রমণ ভাতা পান। এই জায়গাতে আমরা ভ্রমণ ভাতাটা আয় হিসাবে গণ্য করতে পারি, অথবা অফিস চলাকালীন সময় বা অফিসের প্রয়োজন হিসাবে আমরা যে টাকা আছে সে টাকাকে ওই টাকা দিয়েই নীল করতে পারি। যেটা আপনাদের সুবিধা হয় সেটা আপনারা করবেন, কোনো সমস্যা নেই। ভ্রমণ ভাতা, তাহলে ভ্রমণ ভাতা কত? 15,000 টাকা। 15,000 টাকা। তাহলে হচ্ছে 15,000 টাকা, অর্থাৎ নীল। আচ্ছা,
এই হচ্ছে আমাদের অঙ্ক। মোটামুটি ভাবে আমাদের চাকরি খাতে মোট আয় নির্ণয় শেষ। অর্থাৎ এই জায়গায় দেখুন, যদি আমরা যোগটা নিই তাহলে আমাদের যোগফল হচ্ছে 8 লাখ, ওইদিকে হচ্ছে 8,56,400, 8,56,400 অর্থাৎ চাকরি খাতে মোট আয়, চাকরি খাতে মোট আয়। এই জায়গাতে আমাদের বর্তমান আইন অনুসারে এর নিচে এই ছকের মধ্যে আমাদের দেখাতে হবে কর অব্যাহতি, যেটা আমরা নিয়মের মধ্যে পড়লাম। কর অব্যাহতির নিয়মটা হচ্ছে যে এই মোট আয়ের 1/3 এবং মোট আয়ের 1/3 এবং 4,50,000 টাকার মধ্যে যেটা ছোট সেটা আমরা কর অব্যাহতি হিসাবে বাদ দেব, যেটা ছোট সেটা আমরা কর অব্যাহতি হিসাবে বাদ দেব, অর্থাৎ কমটা বাদ দেব। যেহেতু আমাদের এখানে জায়গা নেই সেহেতু আমাকে এখন মুছে দিতে হচ্ছে, তবে মুছে দিলেও আমি আপনাদের করে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই তার আমার ফলো করবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। অল্প জন্য আমরা লাইনটা দেখাতে পারলাম না, তবে এই যে আমরা উপরে দেখাবো, আমরা উপরে দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা ভালোভাবে বোঝার জন্য আমরা এই চাকরি খাতে মোট আয়টা উপরে লিখে নিলাম। চাকরি খাতে মোট আয় কত? 8,56,400, 8,56,400। এই জায়গা থেকে আমরা বললাম আমরা বাদ দেব কর অব্যাহতি, কর অব্যাহতি। এটার নিয়ম আমরা বলছি কি মোট আয়, এটা আপনি টাইটেল হিসেবে নিতে পারেন, মোট আয়ের 1/3, মোট আয়ের 1/3, 1/3 অর্থাৎ 8,56,400 1/3। তাহলে 8,56,400 1/3 কত হয়? 8,56,400 ভাগ 3, তাহলে আসলে 2,85,467, 2,85,466 অথবা 67 ধরতে পারেন। আর এই জায়গাতে অথবা নির্দিষ্ট সর্বোচ্চ 4,50,000 টাকা, এই দুটোর মধ্যে যেটা কম সেটা যাবে, অর্থাৎ 2,85,467। এটা হচ্ছে যদি আমরা বাদ দিই তাহলে 8,56,400 অর্থাৎ 5,70,933। এটা হচ্ছে চাকরি খাতে আয়, চাকরি খাতে আয়। এই হচ্ছে আমাদের চাকরি খাতের আয় নির্ণয়ের নিয়ম, চাকরি খাতের আয় নির্ণয়ের নিয়ম। আমাদের অঙ্ক অনেক বড়, আমরা এখন পর্যন্ত যা করলাম সেটা শুধুমাত্র আয় নির্ণয়। এরপরে আমরা করব হচ্ছে বিনিয়োগ ভাতা বা কর রেয়াতযোগ্য আয়, এবং তারপরে আমরা সর্বশেষ স্টেপ অর্থাৎ আমরা করব হচ্ছে কর দায় নির্ণয়। তো আশা করি আপনারা মোটাই নির্ণয় বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাব। আমরা বলছি শুরুতে আমাদের ক্লাসটি অনেক বড় হবে, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে
দেখবেন, আশা করা যায় আপনাদের উপকারে আসবে। বিনিয়োগ ভাতা, আমরা শুরুতে বলছি যে বিনিয়োগ ভাতাতে ব্যক্তির নির্দিষ্ট কিছু বিনিয়োগ, ভবিষ্যতের জন্য কিছু বিনিয়োগ এবং নিঃশর্তভাবে কিছু দান এই বিনিয়োগ ভাতার আওতাভুক্ত হয়। তাছাড়া বিনিয়োগ ভাতা নির্ণয় করার জন্য নির্দিষ্ট ছক আছে। ছকের ধারাবাহিকতায় আপনারা নির্ণয় করবেন। আপনারা যে রাইটারের বই ফলো করেন সেই রাইটারের বইতে নিয়মের ছক দেওয়া আছে। আর যদি সাজেশন ফলো করেন তবুও দিগদর্শন ব্যতিক্রম উভয় সাজেশনেই আমাদের এই অঙ্কগুলোর নিয়ম সুন্দরভাবে দেওয়া আছে। কিন্তু অত্যন্ত নতুন আপডেট হওয়ায় অনেক বইতেই কিছু ছোটখাটো ভুল ত্রুটি রয়ে গেছে। কিন্তু আপনারা অঙ্ক করার সময় অবশ্যই আইনের ধারাগুলো ফলো করবেন এবং সঠিকভাবে অঙ্ক করার চেষ্টা করবেন। তবে মিলেনিয়াম, গ্রন্থকুটির এবং কমার্স এই তিনটা বই তুলনা করে আমি যতটুকু দেখছি সবারই কোনো না কোনো জায়গাতে ভুল আছে, তবে কমার্সে ভুলটা পরিমাণ কম। আচ্ছা, আমরা এখন কথা না বাড়াই, এখন আমরা চলে যাব বিনিয়োগ ভাতা নির্ণয়। বিনিয়োগ ভাতা নির্ণয়, মিস্টার রনির বিনিয়োগ ভাতা নির্ণয়, বিনিয়োগ ভাতা নির্ণয়। তো এই জায়গাতে আমাদের শুরুতে আছে কি বিনিয়োগ, আমরা টাইটেল দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। তো এখানে শুরুতে আমরা দিব, যখন বলছে জীবন বীমা প্রিমিয়াম, জীবন বীমা প্রিমিয়াম, তাহলে জীবন বীমা প্রিমিয়াম, যেহেতু এখানে কোনো খরচ নাই, প্রকৃত কোনো খরচ নাই, তাহলে সরাসরি আমরা যেটা আছে সেটাই নেব, অর্থাৎ ৭০,০০০ টাকা। তারপর হচ্ছে কি তিনি তালিকাভুক্ত কোম্পানি শেয়ার ক্রয় করেন, তালিকাভুক্ত কোম্পানি শেয়ার ক্রয় করেন, তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় কত টাকা? তালিকাভুক্ত কোম্পানি শেয়ার ক্রয় আছে ১ লক্ষ টাকা। তারপর বলছে তিনি ডিপিএস, তার স্ত্রীর জন্য ডিপিএস করা আছে, সেখানে তিনি দান করেন প্রতি মাসে ১০০০ টাকা, অর্থাৎ ডিপিএস আমরা শর্টে লিখতে পারি ডিপিএস এ জমা ১০০০ টাকা, ১২ মাসে কত হয়? ১২,০০০ টাকা। এই জায়গাতে একটা ব্যাপার আছে, এটার জন্য আমাদের বার্ষিক সর্বোচ্চ নির্দিষ্ট একটি অর্থ আছে যেটা আমাদের তুলনা করতে হয়, অর্থাৎ বার্ষিক সর্বোচ্চ কত টাকা? ১,২০,০০০ টাকা। এই দুটোর মধ্যে তুলনা করে যেটা কম সেটাই গ্রহণ করতে হয়, সেই হিসাবে ১২,০০০ টাকা। আচ্ছা, তারপর অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান আয়ের মধ্যে আসে এবং এই জায়গাতে নিয়োগকর্তা ও নিজের দান আসে, অর্থাৎ অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও নিজের দান, তাহলে ৩,৬০,০০০ টাকা মোটা, এর উপরে ১০%, এবং যেহেতু নিয়োগকর্তা ও নিজের দান সেহেতু ২ দিয়ে গুণ, অর্থাৎ ৩৬ দুগুণে ৭২,০০০ টাকা। এরপরে আছে যৌথ বীমা স্কিমে দান ৫০০ টাকা, যৌথ বীমা স্কিমে দান ৫০০ টাকা, যৌথ বীমা স্কিমে দান ৫০০ টাকা, প্রত্যেক মাসে ৫০০ টাকা। তাহলে ৫০০ কে ১২ দিয়ে গুণ, তাহলে হয় হচ্ছে আমাদের ৬,০০০ টাকা। এই ছিল হচ্ছে মিস্টার রনি সাহেবের বিনিয়োগ, এগুলোই ছিল মিস্টার রনি সাহেবের বিনিয়োগ। তাহলে প্রকৃত বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় হচ্ছে ২,৬০,০০০ টাকা, ২,৬০,০০০ টাকা। এটা হচ্ছে প্রকৃত বিনিয়োগ, প্রকৃত বিনিয়োগ। আশা করি আপনারা মোটামুটি ভাবে এই বিনিয়োগ ভাতা বুঝতে পারছেন, অর্থাৎ সে যে কোনো জায়গাতে ভবিষ্যতের জন্য যদি টাকা বিনিয়োগ করে তাহলে সেটা এখানে আসবে, এবং যদি কোনো দান করে তাহলে এই জায়গাতে আসবে। তবে এই যোগফলই হবে আমাদের মোট প্রকৃত বিনিয়োগ। এবার আমাদের অঙ্কের সর্বশেষ স্টেপ, সেটা হচ্ছে আমাদের
পদ্মায় নির্ণয়। এবার আমরা পদ্মায় নির্ণয় করব। তো পদ্মায় নির্ণয়ের আমাদের যেহেতু শুরুতেই আমরা পড়ে আসলাম যে আমাদের আপডেট আইন অনুসারে যদি ব্যক্তি 3.5 লক্ষ টাকা আয় করে তাহলে কি তাকে কর দিতে হবে না, তাকে কর দিতে হবে না। আর যদি তার উপরে করে তাহলে শর্ত সাপেক্ষে, অর্থাৎ আমাদের যে করের আইন অনুসারে কর দায় দেওয়ার নিয়ম আছে সেই নিয়ম অনুসারে কর দিতে হবে। এ হচ্ছে কর হার, আর এটা হচ্ছে টাকা, আর এটা হচ্ছে বিবরণ। এখন আমরা দেখব, তাহলে আমরা জানি মোট আয়ের 3,50,000 টাকা পর্যন্ত, 3,50,000 টাকা পর্যন্ত 0%, অর্থাৎ কোনো কর দিতে হবে না। একটা জিনিস ফলো করুন খুব ভালোভাবে, অনেকে এই পদ্মাটা বোঝেন না, আপনারা ভালো করে ফলো করবেন। আমাদের মোট আয়ের পরিমাণ ছিল 5 লক্ষ কত যেন ছিল, তো এটা তো লিখে রাখি নাই, ছিল হচ্ছে আমাদের 8,56,400। আচ্ছা, ওর পরে আমরা বাদ দিয়েছিলাম হচ্ছে 8,56,400 ভাগ হচ্ছে 3, তাহলে বাদ 8,56,400, অর্থাৎ আমাদের আয় ছিল 5,70,933, অর্থাৎ আমাদের আয়ের পরিমাণ ছিল 5,70,933। ফলো করুন। তাহলে এই 5,70,933-এর মধ্যে 3.5 লক্ষ টাকার উপরে আপনাকে কোনো কর দিতে হবে না। তাহলে যদি আপনি এখান থেকে 3.5 লক্ষ টাকা বাদ দেন, তাহলে এখন আপনার হাতে অবশিষ্ট আছে 2,20,933। এখন আমাদের জানি যে মোট আয়ের এই 1 লক্ষ টাকা ব্যতীত, মানে 3.5 লক্ষ টাকা ব্যতীত মোট আয়ের পরবর্তী, অর্থাৎ এটা বাদ দেওয়ার পরে পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত কত পার্সেন্ট? 5%, অর্থাৎ এই 1 লক্ষের উপরে 5% করলে 5,000 টাকা আপনাকে কর দিতে হবে। এরপরে আমাদের শর্ত হচ্ছে যে পরবর্তী 3 লক্ষ টাকার উপরে কর দিতে হবে কত পার্সেন্ট? 3 লক্ষ না, বর্তমান 24-25 আইন অনুসারে 4 লক্ষ টাকার উপরে 10%, পরবর্তী 4 লক্ষ টাকার উপরে 10%। কিন্তু আমার এখানে আর পরবর্তী 4 লক্ষ টাকার উপরে 10% নেই। আপনারা শুরুতে আমি বলছি আমরা অঙ্ক করছি 24-25 অনুসারে, 24-25 কর বর্ষ অনুসারে। সেই হিসাবে আগে ছিল 3 লক্ষ টাকা পর্যন্ত 10%, বর্তমানে 4 লক্ষ টাকা পর্যন্ত 10%, এটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে এখন যদি আমরা এই 5,70,933, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, 5,70,933 থেকে যদি 3,50,000 টাকা বাদ দেই তাহলে ছিল 2,20,933। এর মধ্যে আমি 1 লক্ষ টাকার উপরে কর দিলাম আইন অনুসারে, তাহলে এখন আমার হাতে আছে 1,20,933, অর্থাৎ এর পরে সীমাটা ছিল 4 লক্ষ টাকা পর্যন্ত 10%, কিন্তু আমার হাতে আছে কি 1,20,933, অর্থাৎ এটাই আমার অবশিষ্ট, এর উপরে আর নাই। অর্থাৎ এবার মোট আয়ের অবশিষ্ট 1,20,933 টাকার উপর 10%, আইন অনুসারে এই টাকার উপরে কত? 10%। তাহলে যদি এই টাকার উপরে আমি 10% করি তাহলে 12,093। তাহলে এই টাকা আপনাকে কর দিতে হবে, এই টাকা আপনাকে কি করতে হবে? অর্থাৎ পূর্ণ কর হিসাবে বা মোট কর হিসাবে গণ্য হবে।
তাহলে হলো 17,093, 17,093, অর্থাৎ এটা হচ্ছে মোট কর দায়। এটা হচ্ছে মোট কর দায়। এখন আপনি আইন অনুসারে কিছু কর ছাড় পাবেন। আইন অনুসারে আপনি কিছু কর ছাড় পাবেন, অর্থাৎ কর রিয়াত। ওখান থেকে আমরা বাদ দেব কর রিয়াত। কর রিয়াত বলতে কর ছাড়। এখানে আমাদের তিনটা অপশন আছে, অর্থাৎ বিনিয়োগের উপরে 15%, প্রকৃত বিনিয়োগের উপরে, প্রকৃত বিনিয়োগের 15%, অর্থাৎ আমাদের প্রকৃত বিনিয়োগ ছিল কত, 2,60,000 টাকা। তাহলে 60,000 টাকার উপরে 15% করলে কত হয়, 60,000 টাকার উপরে যদি আমি 15% করি, 2,60,000 টাকার উপরে 15% করলে হবে হচ্ছে 39,000। আচ্ছা, খ এই জায়গাতে হচ্ছে মোট আয়ের 3%, মোট আয়ের 3%, অর্থাৎ আমাদের মোট আয় ছিল 5,70,933, এর উপরে 3%, তাহলে কত হয়, 5,70,933 গুণন 3%, তাহলে আসে 17,128, 17,128। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে নির্ধারিত, অর্থাৎ নির্দিষ্ট, নির্ধারিত সর্বোচ্চ, এটা হচ্ছে ফিক্সড। এর পরিমাণ হচ্ছে 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে যেটা কম সেটা আমরা বাদ দেব, তাহলে তিনটার মধ্যে আমাদের কম হচ্ছে 17,128, অর্থাৎ 17,128। এখন যদি 17,128 থেকে আমরা ওটা বাদ দিই 17,093, তাহলে এখানে চলে আসে 34, অর্থাৎ 35 টাকা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের তাও কর ফেরত। এই জায়গাতে আমাদের কর ফেরত চলে আসে, অর্থাৎ সরকারের থেকে আপনি কর ফেরত পাবেন, যেটা অসম্ভব। আর যদি কখনো এরকম হয়, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের আইন অনুসারে ন্যূনতম কর প্রদান করতে হয়, অর্থাৎ আপনার এখানে কর ফেরত হওয়াতে এখন আপনাকে অঙ্কের সমাধান করতে হবে, অর্থাৎ যে নিট কর দায় 3,000 টাকার কম হওয়ায় প্রদেয় কর 3,000 টাকা। অর্থাৎ যদি আপনার এই নিয়ম নীতি সব ফলো করে কর দায় নির্ণয়ের পরিমাণ নেগেটিভ আসে অথবা 3,000 টাকার কম আসে, তখন বাংলাদেশের আইন অনুসারে কমপক্ষে আপনাকে 3,000 টাকা কর দিতে হবে। আশা করি অঙ্ক আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। আর না বুঝলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, অথবা মেসেঞ্জারে, কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, যে কোনো রকম সমস্যা থাকলে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তবে আমি আবার বলছি, আমরা অঙ্কটি সমাধান করছি কর বর্ষ 2024 ও 25 অনুসারে। আমরা 23-24 নয়, 24 ও 25 অনুসারে আমরা অঙ্কটি সমাধান করছি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমাদের অঙ্ক আজকের ক্লাস এমনিতে অনেক বড় হয়ে গেছে, আর কথা বলতে যাচ্ছি না। তো সবাই ভালো থাকুন এবং বিবিএমবি সলিউশন মনে স্যার এই পেজের সাথে থাকুন, এবং সাথে বিবিএমবি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথে ত্বরান্বিত করার জন্য সবার কাছে অনুরোধ রইল। আর এই অঙ্কগুলো নিয়ে অবশ্যই টিকা দিতে হয়। এখন টিকা বিষয় নিয়ে আলোচনা করতেছি না, আমরা আগামী কোনো ক্লাসে টিকার বিষয় নিয়ে আলোচনা করব, তার কারণ আমাদের ক্লাসটি এমনিতে অনেক লং হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আশা করি অঙ্কটি বুঝতে পারছেন, না বুঝলে আমার সহায়তা আপনাদের জন্য সবসময় থাকবে। তো আজকে পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ।